হ্যালো বন্ধুরা, কখনো কি তুমি ভেবেছ কিছু মানুষ সকালে ঘুম ভাঙতেই অ্যালার্ম বন্ধ না করেই উঠে পড়ে, ব্যায়াম করে, মনোযোগ ধরে রাখে নিজের কাজেই, আর ধীরে ধীরে জীবনের সব লক্ষ্য বাস্তবে রূপান্তর করে ফেলে? অথচ আবার কিছু মানুষ বারবার চেষ্টা করেও নিজেদের ঠিক রাখতে পারে না, আবারও ভেঙে পড়ে। তুমি কখনো নিজের কাছে প্রশ্ন করেছ, আমি কেন শৃঙ্খলিত হতে পারি না? কেন শনিবারের প্রচণ্ড মোটিভেশন থাকে আর বুধবার আসতেই সব গা ছাড়া হয়ে যায়? কেন আমি নিজেই বানানো নিয়মগুলো বারবার ভাঙি? হয়তো তুমি নিজেও অনুভব করো, ভেতর থেকে একটা পরিবর্তন আনতে চাও, বড় কিছু করতে চাও, কিন্তু একটা অদৃশ্য শক্তি যেন বারবার তোমায় টেনে আনে আবারও সেই আরামপ্রিয় কমফোর্ট জোনে, যেখান থেকে তুমি পালাতে চাও না। তাহলে ভেবে দেখো তো, যদি শৃঙ্খলা কোনো প্রতিভা না হয়, যদি এটা ঈশ্বর প্রদত্ত কিছু না হয়, তাহলে কিভাবে কিছু মানুষ এতটা ধারাবাহিক থাকে? কিভাবে তারা সব ডিস্ট্র্যাকশনের মাঝেও ফোকাস থাকে? কিভাবে তারা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপকে বিশাল স্বপ্নের রূপ দেয়? তাদের কি কোনো গোপন রহস্য আছে? না, তারা কোনো ভিন্ন গ্রহ থেকে আসেনি, না কোনো জাদুকরী শক্তিই আছেই। তারা শুধু একটা সহজ সত্য বুঝে ফেলেছে, ডিসিপ্লিন মানে নিয়ন্ত্রণ নয়, বরং ডিসিপ্লিন মানে স্বাধীনতা। শুনে অবাক লাগছে হয়তো, আমরা সবসময় ভাবি শৃঙ্খলা মানেই বাধা ধরা, একঘেয়ে নিয়মে নিজেকে আটকে রাখা, কিন্তু আসলে এটা সেই চাবি যা দিয়ে আমরা সেই জীবনের দরজা খুলে ফেলি যেটা আমরা সত্যিই ডিজার্ভ করি। শৃঙ্খলা মানে হচ্ছে প্রতিদিন নিজের সাথে একটা প্রতিশ্রুতি রাখা, মন চাইলেও না চাইলেও। শৃঙ্খলা সেই শক্তি যা তোমাকে সেই মানুষে পরিণত করেই যে এখনো তোমার কল্পনায় আছেই। এই ভিডিওতে আমরা বলবো সেই যাত্রার কথা, একজন মানুষ যিনি বারবার হেরেছেন, কিন্তু নিজেকে একটা সিস্টেমে ফেলে বদলে ফেলেছেন ধীরে ধীরে। আমরা বলবো সেই অদৃশ্য অভ্যাসগুলোর কথা যেগুলোকে আমরা প্রতিদিন অবহেলা করি, অথচ সেগুলোর মাঝেই লুকিয়ে থাকে জীবনের পুরো চেহারা বদলে দেওয়ার ক্ষমতা। এই ভিডিও থেকে তুমি শিখবে শৃঙ্খলা কিভাবে তৈরি হয়, কিভাবে তা ধরে রাখা যায়, আর কিভাবে এটা তোমার আত্মপরিচয় রূপ নেয়, যে পরিচয় কখনো হারায় না। যদি তুমি বারবার শুরু করেও থেমে যাও আর ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে আর নয়, এইবার বদল আনতেই হবে, তাহলে এই ভিডিও শুধু একটা সারাংশ নয়, এটা একটা আয়না যা তোমায় দেখাবে তুমি কি হতে পারো যদি তুমি শৃঙ্খলাকে তোমার জীবনে জায়গা দাও। প্রস্তুত হয়ে যাও, কারণ এটা কেবল একটা বই নয়, এটা হতে পারে তোমার নতুন জীবনের সূচনা। তুমি কখনো ভেবে দেখেছ, প্রতিবার আমরা নতুন বছরের প্রতিজ্ঞা করি জীবন বদলাবো, কিন্তু কিছু মাস পরেই আবার সেই পুরনো অভ্যাসগুলো ফিরে আসে। কেন? শুরুতে মোটিভেশন আকাশ ছোঁয়া থাকে, কিন্তু সামান্য কষ্ট এলেই তা ধীরে ধীরে হারিয়ে যায়। আমরা সব সময় শুনে এসেছি মোটিভেশন থাকলেই সব সম্ভব, কিন্তু সেটা কি সত্যি পুরোপুরি সত্য? আমরা কি শুধু তখনই কিছু করব যখন মন চাইবে? মোটিভেশন কি এমন এক জাদুকরী শক্তি যা প্রতিদিন আমাদের ভেতরে শক্তি ভরে? আসলে মোটিভেশন একটা অনুভূতি মাত্র। যখন তুমি মোটিভেটেড থাকো, মনে হয় গোটা পৃথিবী তোমার হাতেই, কিন্তু অনুভূতি সবসময় একরকম থাকে না। তাই শুধু মোটিভেশনের উপর নির্ভর করলে চলবে না, তোমার দরকার শৃঙ্খলা, কারণ মোটিভেশন যেমন আসে তেমনি হারিয়ে যায়, কিন্তু শৃঙ্খলা সেই নোঙর যা ঝরেও তোমায় স্থির রাখে। একবার ভেবে দেখো, একজন দারুণ সঙ্গীত শিল্পী কি প্রতিদিন অনুপ্রাণিত হয়ে প্র্যাকটিস করেন? একজন অ্যাথলিট কি প্রতিদিন শক্তি নিয়ে ঘুম থেকে ওঠেন? না, তারা উঠে পড়েন, অনুশীলন করেন, নিজেকে ঠেলে দেন শুধুমাত্র একটা কারণে, তারা ঠিক করে ফেলেছেন তারা কেমন মানুষ হতে চান। ডিসিপ্লিন মানে শুধু কঠোর পরিশ্রম নয়, ডিসিপ্লিন মানে নিজের জন্য একটা কঠিন কিন্তু সঠিক পথ বেছে নেওয়া। বারবার রাত 11টায় ফোন স্ক্রল করার বদলে বই পড়া, এটাই শৃঙ্খলা। আরামপ্রিয় জায়গা থেকে বের হয়ে অস্বস্তিকর কাজগুলো করা, এটাই শৃঙ্খলা। শৃঙ্খলা তোমাকে এমন কিছু দেয় যা শর্টকাট দিয়ে কখনোই সম্ভব না: ক্ষমতা, আত্মবিশ্বাস আর স্বাধীনতা। হ্যাঁ, ঠিকই শুনেছ, স্বাধীনতা। কারণ যখন তুমি শৃঙ্খলিত, তখন তুমি নিজেই নিজের মালিক। তোমার আবেগ তোমায় চালায় না, তুমি চালাও। তুমি ঠিক করো কখন উঠবেই, কি করবে, কোন দিকে আগাবে। ডিসিপ্লিন তোমাকে মুক্তি দেয় সেই অনুশোচনা থেকে যা আসে নিয়ন্ত্রণহীন জীবনের ফলেই। সাফল্য আসে ঠিকঠাক নেওয়া সিদ্ধান্ত থেকে। শৃঙ্খলা হলো সেই সেতু যা তোমার বর্তমানকে তোমার স্বপ্নের সঙ্গে যুক্ত করে। এটাই সফলতার ভিত্তি। শৃঙ্খলা ছাড়া স্বপ্ন শুধু ভাবনাই থেকে যায়, কিন্তু যখন শৃঙ্খলা জুড়ে দেওয়া হয়, প্রতিটি ভাবনার রূপ নেয় একটা মিশনে, আর প্রতিটি মিশন এনে দেয় বাস্তব ফলাফল। এখন নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সেই মানুষটার মতো বাঁচিচ্ছি যেভাবে আমি হতে চাই, নাকি শুধু কল্পনা করি তারপর আবার ফিরে যাই পুরনো জীবনে? যদি উত্তরটা তোমার ভেতরটাকে একটু হলেও নাড়া দেয়, তাহলে বুঝে নাও এখনই সময় শৃঙ্খলা যাত্রা শুরু করার। আমরা সবাই জানি এই মোটিভেশনের অনুভূতিটা চিরস্থায়ী নয়,
পরদিন যখন অলসতা মাথা চাড়া দেয় কিংবা কোনো চ্যালেঞ্জ এসে পারে, তখন সে মোটিভেশন হাওয়ায় মিলিয়ে যায়। আমরা আবারও ফিরে যাই সেই পুরনো অভ্যাসে। তাহলে কি এর মানে আমরা কখনো সফল হতে পারবো না? শুধু মোটিভেশন শেষ হয়ে যাওয়ার কারণে কি আমরা জীবনে বদল আনতে পারবো না? না, শৃঙ্খলাই হলো আসল চাবিকাঠি। শৃঙ্খলাই তোমাকে ঠেলে দেয় সামনে এগিয়ে যেতেই, সেই সময়তেও যখন তোমার মধ্যে এক বিন্দু মোটিভেশন থাকে না। শৃঙ্খলা মানে হচ্ছে প্রতিদিন কাজ করে যাওয়া, মন চাইলে হোক না চাইলে হোক। শৃঙ্খলা মানে নিজের লক্ষ্যকে দেওয়া প্রতিশ্রুতি, সেই বিশ্বাস যা বলে যাই হোক না কেন আমি থামব না, আমার পথ আমি চলতেই থাকব। যদি তুমি কেবল মোটিভেশনের উপর ভরসা করো তাহলে একদিন সেটাও শেষ হয়ে যাবে, কিন্তু যদি তুমি শৃঙ্খলার পথ বেছে নাও তাহলে প্রতিদিন অগ্রগতি হবেই, তোমার মনের অনুভূতি যেমনই হোক না কেন। একবার ভেবে দেখো, কিছু মানুষ প্রতিদিন জিমে যায়, তাদের ক্লান্তি থাকলেও শত ব্যস্ততা বা অজুহাতের মাঝেও তারা যায়। কেউ কেউ রাত জেগে পড়াশোনা করে, কোনো ইন্সপিরেশন ছাড়াই, শুধুমাত্র নিয়ম মেনে চলে। তারা মোটিভেশনকে তারা করে না, তারা অনুসরণ করে নিজের বানানো সফলতার অভ্যাস। শৃঙ্খলা তাদেরকে ধারাবাহিক রাখে, ব্যর্থতা থেকে রক্ষা করে। আর এখন যখন তুমি বুঝে গেছো যে মোটিভেশন কেবল একটা ক্ষণস্থায়ী অনুভূতি, তাহলে প্রশ্ন হচ্ছে, প্রতিদিন নতুন অনুপ্রেরণা খুঁজে বেড়ানো কি আদৌ দরকার? যদি তুমি শুধু মোটিভেশনের উপর নির্ভর করো তাহলে বারবার ঝামেলায় পড়বেই, কিন্তু যদি শৃঙ্খলাকে অভ্যাসে পরিণত করো তাহলে আর মোটিভেশন খুঁজতে হবে না। তোমার একটা নিজের সিস্টেম থাকবেই যেটা তোমায় প্রতিদিন প্রস্তুত রাখবে এগিয়ে যাওয়ার জন্য। মোটিভেশন একটি অনুভূতি, কিন্তু শৃঙ্খলা একটি অভ্যাস। যখন তুমি শৃঙ্খলাকে তোমার দৈনন্দিন জীবনের অংশ করে ফেলো, তখন মোটিভেশন নিজে থেকেই মাঝে মাঝে আসবেই, তবে তার উপরে তোমার নির্ভরশীলতা থাকবে না। পরের বার যখন মোটিভেশন থাকবে না, তখন নিজেকে বলো, ইটস ওকে, শৃঙ্খলা আছে, ও ঠিক সামলে নেবে। কারণ যে মানুষ শৃঙ্খলার সাথে থাকে তিনি কখনো হেরে যান না। তোমার সঙ্গে কি কখনো এমন হয়েছে? একটা লক্ষ্য ঠিক করেছো, শুরু করেছো প্রচণ্ড উদ্দীপনায়, কিছুদিন ভালো চলেছে, কিন্তু তারপর আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে গেছে। শুরুর উচ্ছ্বাসটা হারিয়ে গিয়ে জায়গা করে নিয়েছে অজুহাত, দৃঢ় সংকল্পটা পরিণত হয়েছে ডিস্ট্র্যাকশনে, আর তুমি নিজেকে প্রশ্ন করছো, আমি পারছি না কেন? আসলে সমস্যা তোমার ইচ্ছাশক্তিতেও নয়, সমস্যা তোমার উদ্দেশ্যও নয়। সমস্যা হলো তুমি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর পাওনি। কেন? তুমি ভোরে উঠতে চাও, কিন্তু কেন? তুমি পড়াশোনায় বা কাজে ধারাবাহিক থাকতে চাও, কিন্তু কেন? তুমি নিজেকে বদলাতে চাও, কিন্তু কেন? এই কেন এর উত্তর যদি তোমার ভেতরে শক্তভাবে গেঁথে না থাকে, তাহলে কোনো রুটিন, কোনো শৃঙ্খলা বেশি দিন টিকবে না। ওয়াই হলো সেই জ্বালানি যা তোমার ভেতরের শক্তি ফুরিয়ে গেলেও তোমাকে চালিয়ে নিয়ে যায়। ওয়াই হলো সেই নোঙর যা ঝড়েও তোমাকে স্থির রাখে। একটু গভীরে যাই, নিজেকে একবার জিজ্ঞাসা করো, আমি এটা কেন করতে চাই? আমি কি থেকে পালাতে চাই? আর কিসের দিকে ছুটছি? ডিসিপ্লিন তখনই অত্যাচার মনে হয় যখন তুমি জানো না তুমি কি জন্য লড়ছ। যে ব্যক্তি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে ওঠে, ক্লান্ত থাকলেও পরিশ্রম করে, একা থাকলেও নিজের সীমা ছাড়িয়ে যায়, সে এটা করে না শুধুমাত্র কোনো একটা বই বলেছে। সে করে কারণ তার ভেতরে জ্বলছে একটা আগুন, একটা কারণ, একটা ওয়াই যেটা তাকে থামতে দেয় না। তোমাকে জানতে হবে তুমি কেন এই লক্ষ্যগুলো ঠিক করেছো। তোমার চেপে রাখা অনুভূতিগুলো তোমাকে অনুভব করতে হবে। সেই ব্যর্থতা যেটা এখনো তোমায় তাড়া করে, সেই স্বপ্ন যেটা তুমি সমাজের ভয় পেয়ে ফেলে দিয়েছিলে, সেই তুমি যেটা এখনো ভেতরে কোথাও বাস করে কিন্তু প্রকাশ পাচ্ছে না। ডিসিপ্লিন কোনো রোবোটিক সিস্টেম না, এটা এক গভীর আবেগঘন সফর, আর সেটা সম্ভব তখনই যখন তোমার ওয়াই হবে একদম পরিষ্কার। আজই একটা কাজ করো, তোমার ফোনের নোটস অ্যাপ খোলো অথবা একটা খাতা নাও আর নিজেকে জিজ্ঞাসা করো, আমার ওয়াই কি? আমি কেন এই যাত্রা শুরু করতে চাই? যখন উত্তরটা পাবে সেটাকে আঁকড়ে ধরো, প্রতিদিন পড়ে দেখো, তোমার রুমের দেয়ালে লিখে লাগিয়ে দাও। তোমার মন, স্ক্রিন, আত্মা সব জায়গায় সেটাকে গেঁথে রাখো, কারণ যতক্ষণ না হোয়াই শক্ত ততক্ষণ তোমার হাউগুলো কখনো শক্তিশালী হবে না। যার হোয়াই যথেষ্ট শক্ত সে যে কোনো হাউকে সহ্য করে ফেলতে পারে। তাই এখন প্রশ্নটা এমন হওয়া উচিত না যে আমি কি শৃঙ্খলিত হতে পারবো, বরং প্রশ্নটা হওয়া উচিত, আমি কি আমার ওয়াই খুঁজে পেয়েছি? তুমি কি কখনো নিজেকে বলতে শুনেছ, মাত্র 5 মিনিটের জন্য ইনস্টাগ্রাম দেখছি, আর হঠাৎ দেখি 1 ঘন্টা কেটে গেছে? যা বলেছ আজ ছেড়ে দিই, কাল থেকে আবার শুরু করব, আর সেই কাল আর কোনো দিন আসে না। এটা শুধুই অলসতা নয়, এটা ইচ্ছা শক্তির অভাবও নয়, আসলে এটা হলো আত্মনিয়ন্ত্রণের বিজ্ঞান, যেটা তোমার ব্রেনের একটা গভীর অংশের সঙ্গে যুক্ত। আমাদের ব্রেনকে দুটো ভাগে ভাগ করা যায়। এক, প্রিমিটিভ ব্রেন, যা তাৎক্ষণিক আনন্দ চায়, এক্ষুনি আরাম চায়, ক্ষণিকের সুখ চায়। 2, প্রিফ্রন্টাল কর্টেক্স, যা ভবিষ্যৎ দেখতে পারে, ফলাফল বোঝে আর দীর্ঘমেয়াদী চিন্তা করতে শেখায়।
এখন সমস্যা হচ্ছে, যখন তুমি ক্লান্ত বা স্ট্রেসের মধ্যে থাকো, তখন এই প্রিমিটিভ ব্রেন তোমার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে বলে, আজ আরাম কর, অনেক কাজ করেছিস। আর এখান থেকেই শুরু হয় নিজেকে ধ্বংস করার প্রক্রিয়া। এই মুহূর্তে শুরু হয় একটা যুদ্ধ, শৃঙ্খলা বনাম ডিস্ট্র্যাকশন। আর বেশিরভাগ সময়ই আমরা হেরে যাই। যেভাবে শরীর চর্চায় মাংসপেশি বেশি করে তুলতে হয়, ঠিক সেভাবে প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে মস্তিষ্কের এই মাসেলকেও ট্রেন করতে হয়। যখন তুমি মোবাইল নেওয়ার লোভ দমন করো, যখন রাত 11টায় স্ক্রল না করে বই পড়ো, যখন মস্তিষ্ক তোমাকে যেটা এড়িয়ে যেতে বলে সেটা করো, তখনই তুমি তোমার আত্মনিয়ন্ত্রণের পেশিকে শক্তিশালী করছো। কিন্তু যখনই তুমি তোমার লোভকে জিততে দাও, তখনই তুমি আবার সেই পুরনো চক্রে আটকে থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, তোমার পরিবেশও আত্মনিয়ন্ত্রণকে প্রভাবিত করেই। যদি তোমার রুম থাকে অগোছালো, মোবাইল পাশে থাকে, নোটিফিকেশন সব সময় চালু থাকে, তাহলে যতই ইচ্ছাশক্তি থাকুক তুমি হারবেই। কারণ তোমার পরিবেশ নিঃশব্দে তোমার শক্তি খেয়ে দিচ্ছে। তাই বুদ্ধিমান হও, তোমার ইচ্ছাশক্তিকে সাপোর্ট করার জন্য একটা সিস্টেম তৈরি করো, ডিস্ট্রাকশন সরাও, রুটিন তৈরি করো, রিমাইন্ডার দাও, আর তোমার ব্রেনকে সঠিক পথে ট্রিগার করো। তোমাকে তোমার ব্রেনকে বুঝতে হবে, তার দুর্বলতা মেনে নিতে হবে এবং সেগুলোর ওপর কাজ করতে হবে। সেলফ কন্ট্রোল শুধু একটা শক্তি নয়, এটা একটা কৌশল। আর যখন তুমি এটা বুঝে ফেলো, তখন তুমি পরিস্থিতির দাস হয়ে থাকো না, তুমি হয়ে ওঠো নিজেরই অধিপতি। এখন ভাবো, তুমি কি তোমার ইম্পালসের কাছে বারবার হার মানছ? তুমি কি বারবার ডিস্ট্রাকশনের দিকেই ঝুঁকে যাচ্ছ? যদি হ্যাঁ হয়, তাহলে এর একমাত্র চিকিৎসা তোমার ব্রেনকে ট্রেন করো, আত্মনিয়ন্ত্রণ শক্তিশালী করো, এমন পরিবেশ করো যা তোমার শৃঙ্খলাকে সাহায্য করে। কারণ যখন তোমার মন তোমার নিয়ন্ত্রণে থাকে, তখনই তোমার জীবনও তোমার নিয়ন্ত্রণে থাকে। সকালের অ্যালার্ম বেজে ওঠে, তুমি চোখ খোলো ধীরে ধীরে। ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে, আর মাত্র 5 মিনিট। তুমি কম্বলের নিচে গা ঢেকে ঘুরে শুয়ে পড়ো, আর তোমার সকালের সে ছোট্ট বিজয়টা পরিণত হয় একটা বিশাল পরাজয়। কিন্তু কখনো ভেবে দেখেছো, এই 5 মিনিট শুধু একটা ঘুম নয়, এটা একটা সিদ্ধান্ত। একটা সিদ্ধান্ত যেটা তোমার পুরো জীবনের গতিপথ নির্ধারণ করতে পারে। মাস্টারিং দ্য মর্নিং মানে শুধুই ভোরে ওঠা নয়, এটা তোমার পরিচয়ের প্রতিফলন। সকালে জেগে ওঠা মানে হচ্ছে দিনটাকে নিজের মতো করে গড়ে তোলার একটা সুযোগ দেওয়া। কারণ সকাল হলো সবচেয়ে নির্মল, শক্তিশালী আর নিজস্ব সময়। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন তোমার কাছে থাকে নিজেকে ডিজাইন করার একটা অনন্য সুযোগ। যদি তুমি সকাল জয় করতে পারো, তবে পুরো দিন জয় করতে পারবে। কারণ সকালেই তুমি পাবে সবচেয়ে গভীর নীরবতা, স্পষ্টতা আর নিয়ন্ত্রণ। কিন্তু যদি ঘুম থেকে উঠে সোজা ফোন হাতে নাও, সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে শুরু করো বা এলোমেলো কাজে মেতে যাও, তাহলে তুমি বিনা কারণে তোমার শক্তি খরচ করে ফেলছো। বরং যদি তুমি ঘুম থেকে উঠেই কিছু শান্ত সময় নাও, কিছু স্ট্রেচিং, কৃতজ্ঞতা প্রকাশ, জার্নালিং বা গভীর শ্বাস প্রশ্বাস করো, তবে তোমার দিনটা শুরু হবে একদম ঠিক পথেই। সকাল হলো এক ধরনের রিসেট বাটন, যা তোমায় প্রতিদিন মনে করিয়ে দেয় তুমি কেমন মানুষ হতে চাও। আর সবচেয়ে চমৎপ্রদ বিষয় হলো, সকাল হলো সিদ্ধান্ত গড়ার সবচেয়ে ভালো সময়। কারণ তখন তোমার উইল পাওয়ার সবচেয়ে শক্তিশালী থাকে। সকালে না থাকে ডিস্ট্র্যাকশন, না কোনো আওয়াজ থাকে, শুধু তুমি আর তোমার সিদ্ধান্ত। তোমার রুটিন পারফেক্ট হতে হবে না, তোমার লক্ষ্য ঠিক করে 10টা কাজ করতে হবে না। শুধু 2-3টা অভ্যাস নাও, যেগুলো তোমায় রাখবে ফোকাসড, স্থির আর এনার্জেটিক। 10 মিনিট মেডিটেশন, 15 মিনিট পড়া, 5 মিনিট অ্যাফার্মেশন। এই ছোট ছোট রিচুয়াল গড়ে তোলে ভেতর থেকে শৃঙ্খলার গভীর শেকড়। আর হ্যাঁ, সকালে ওঠা সহজ নয়। ঘুম টানে, বিছানা ডাকে, অজুহাত সবসময় প্রস্তুত থাকে। কিন্তু যখনই তুমি সেই আরামপ্রিয় জায়গা থেকে উঠে আসো, তুমি শুধু সময় জিতে নাও না, তুমি নিজেকেও জিতে নাও। সকালের রুটিন একরকম বার্তা নিজের কাছেই, আমি প্রস্তুত, আমি সিরিয়াস, আমি জেগে উঠেছি আমার স্বপ্ন পূরণের জন্য। তাই আজ থেকে সকালকে শুধুমাত্র একটা সময় হিসেবে দেখো না, এটা তোমার ব্যক্তিগত রূপান্তরের জায়গা। তুমি সকালে যেভাবে সময় কাটাও, সেটাই ঠিক করে দেয় তুমি সারাদিন কেমন হবে। আর প্রতিদিন কেমন কাটে, সেটা ঠিক করে তোমার ভবিষ্যৎ। এখন এমন প্রশ্ন নয় যে তুমি কত ব্যস্ত, বরং এমন প্রশ্ন, তুমি কি সকালটা তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় হিসেবে দেখো? কারণ যে মানুষ তার সকাল জয় করতে পারে, সেই নিজের জীবন কোন পথে যাবে
তা নিজেই ঠিক করে নিতে পারে। তুমি কয়বার এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে কেউ তোমার সাহায্য চেয়েছে, একটি সময় বা মনোযোগ চেয়েছে, তুমি জানো তোমার নিজের জন্যই সময় নেই, শরীর ক্লান্ত, মন গুটিয়ে আছে, তবুও তুমি হ্যাঁ বলেছ। এরপর তুমি ক্লান্ত, বিরক্ত আর সবচেয়ে খারাপ, নিজের উপর রাগ হয়, কারণ আবারও তুমি অন্যদের খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছ। সিদ্ধান্ত মানে শুধু তুমি কি করছো তা না, সিদ্ধান্ত মানে কি করা থেকে তুমি নিজেকে থামিয়ে রাখছো। না বলা একটি স্কিল, এটা সুপার পাওয়ার। আর প্রথমেই এর জন্য সাহস লাগে, কারণ না বললে ভয় হয় যে কি বলবে, কেউ কষ্ট পাবে না তো, আমি স্বার্থপর মনে হব না তো। কিন্তু একবার ভেবে দেখো, প্রতি হ্যাঁ এর পেছনে যদি তুমি নিজেকেই না বলো, তাহলে তুমি আসলে কাকে ঠকাচ্ছ? না বলা মানে কোনো দেয়াল তৈরি নয়, এটা তোমার অগ্রাধিকারকে রক্ষা করার মাধ্যম। সিদ্ধান্ত মানে হলো বোঝা, কোন কাজ তোমার শক্তি দেয়, কোন কাজ তোমার শক্তি খেয়ে নেয়, কোন মানুষের সঙ্গে সময় কাটালে তুমি আরো ভালো হও। যখন তুমি না বলো প্রতিটি ডিস্ট্রাকশনকে, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণকে, অতিরিক্ত কমিটমেন্টকে, তখনই তোমার জীবনের জায়গা তৈরি হয় সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলোর জন্য। একটা শক্তিশালী জীবন তৈরি হয় না এলোমেলো হ্যাঁ দিয়েই, এটা তৈরি হয় একটা পরিষ্কার সচেতন না দিয়েই। না বলা রূঢ় নয়, এটা স্পষ্টতা। আর এই স্পষ্টতা নিজের জন্য যেমন উপহার, তেমনি অন্যের জন্য। তোমার সময় সীমিত, তোমার এনার্জি ফিনাইট, আর তুমি যদি সবার জন্য সব সময় উপলব্ধ থাকো, তাহলে নিজের জন্য কখনোই উপস্থিত থাকতে পারবে না। হ্যাঁ, অনেক সময় না বলা অস্বস্তিকর লাগেই, কিন্তু দীর্ঘমেয়াদে পান্তি পেতে হলে এই অস্বস্তিকর দেয়াল পেরোতে হয়। তাই পরের বার যখন কেউ এমন কিছু চাইবে যা তোমার মূল লক্ষ্যের সঙ্গে সংঘর্ষিক, তাহলে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি এই হ্যাঁ বলে আমার গ্রোথকে না বলছি? কারণ যখন তুমি না বলো, তুমি তোমার লক্ষ্যে হ্যাঁ বলো, তুমি তোমার স্বাস্থ্যকে হ্যাঁ বলো, তুমি তোমার মানসিক শান্তিকে হ্যাঁ বলো। তুমি যদি না বলতে না পারো, তাহলে তুমি কখনোই সিদ্ধান্তবান হতে পারবে না। প্রতিটি না তোমার সিদ্ধান্তের প্রাচীরকে আরো শক্ত করে তোলে। মনে রেখো, যে মানুষ সঠিক সময় না বলতে জানে, সে কখনো নিজের পথ হারায় না। জীবন মাঝে মধ্যে থেমে যায়, তুমি কঠোর পরিশ্রম করো, সিদ্ধান্ত মানো, সব ঠিকঠাক করার চেষ্টা করো, তারপর হঠাৎ এক ধাক্কা, যেটা তুমি কল্পনাও করনি, তুমি পড়ে যাও, আশা ভেঙে যায়, মনে হয় কি আমি সত্যিই পারবো? সত্যি হলো, কেউ চিরকাল সিদ্ধান্তবান থাকতে পারে না। আমরা সবাই একসময় না একসময় ভুল করি, পিছিয়ে পড়ি, একদিন বিরতি নেই, তারপর সেটা হয় 2 দিন, তারপর 1 সপ্তাহ, আর আমরা আবার পড়ে যাই পুরনো অভ্যাসেই। কিন্তু এটাই আসল পরীক্ষা, তুমি কি আবার উঠে দাঁড়াও। রেজিলিয়েন্স মানে হলো সব কিছু ভেঙে পড়লেও ভেতর ভেতর দাঁড়িয়ে থাকার শক্তি। সিদ্ধান্তের সবচেয়ে বড় শক্তি হলো পুনরায় ফিরে আসা। তোমার সবচেয়ে বড় অস্ত্র তোমার পারফেক্ট রুটিন নয়, বরং এমন ক্ষমতা যা দিয়ে তুমি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও আবার শুরু করতে পারো। তুমি যখন পড়ে যাও, তখন অপরাধ বোধে না ডুবে গিয়ে নিজেকে বলো, এটাই আমার শেষ পতন না, এটাও আমার শেষ শুরু নয়। এই দুনিয়ায় যেতে তারা যারা পারফেক্ট না, বরং যারা বারবার পড়ে গিয়েও আবারও উঠে দাঁড়ায়। রেজিলিয়েন্স কোনো ইমোশন না, এটা একটা স্কিল। আর প্রতিবার তুমি যখন ব্যর্থতা থেকে উঠে আসো, তোমার ভেতরে একটা নতুন শক্তি সক্রিয় হয়। মনে রেখো, পড়ে যাওয়া স্বাভাবিক, পড়ে থাকা একান্তই তোমার সিদ্ধান্ত। আর হ্যাঁ, আবার শুরু করা কঠিন, প্রথম পদক্ষেপটাই সবচেয়ে ভারী লাগে, কিন্তু একবার উঠতে পারলেই সেই মোমেন্টাম তোমার ভেতরের আগুনটা আবারও জ্বালিয়ে তোলে। শৃঙ্খলা মানে পারফেকশন না, শৃঙ্খলা মানে অবিরত চেষ্টা। তুমি একবার না 100 বার পড়লে কিছু যায় আসে না, যতবার উঠে দাঁড়াও সেটাই আসল। আর সবচেয়ে বড় কথা, প্রতিবার উঠে দাঁড়ানোর পর তুমি আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ওঠো, আত্মবিশ্বাস বাড়ে, আত্মসম্মান ফিরে আসে, আর একদিন তুমি পৌঁছে যাও সেই রূপেই যেটা একসময় কেবল স্বপ্ন ছিল। আজ যদি তুমি হেরে যাও, ভেঙে পড়ো, তবে নিজের সঙ্গে একটা ওয়াদা করো, আমি আবার শুরু করব, যতবার দরকার হবেই। কারণ সে জিতে না যে কখনো পড়ে যায়নি, যেতে সেই যে শেষবার পড়ে যাওয়ার পরেও একবার অন্তত উঠে দাঁড়ায়। তুমি শৃঙ্খলা শুরু করেছো,
রুটিন বানিয়েছ, ডিস্ট্রাকশনকে মোকাবেলা করেছ, পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছ। কিন্তু এখন প্রশ্ন, এই শৃঙ্খলা কি চিরকাল টিকবে? আমি কি সব সময় এই ফোকাস কমিটমেন্ট ধরে রাখতে পারবো? ডিসিপ্লিন কোনো 21 দিনের চ্যালেঞ্জ নয়, এটা একটা লাইফ টাইম কমিটমেন্ট। কিন্তু এর মানে এই না যে তোমাকে প্রতিদিন পারফেক্ট হতে হবে। এর মানে হলো প্রতিদিন সচেতনভাবে বেঁচে থাকা, প্রতিদিন এমন সিদ্ধান্ত নেওয়া যা তোমার ভবিষ্যতের সঙ্গে মিল রেখে তৈরি হয়েছে। শৃঙ্খলাকে ধরে রাখতে হলে প্রথমেই দরকার একটা পারপাস। তোমার ওয়াই স্পষ্ট হতে হবে। তুমি কেন শৃঙ্খলাবান হতে চাও? শুধু প্রোডাক্টিভিটির জন্য, নাকি নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই ভার্সনটা পেতে চাও? যখন তোমার ওয়াই শক্তিশালী হয় তখন শৃঙ্খলা আর বোঝা মনে হয় না, সেটা তোমার ভেতরে একটা আগুন হয়ে জ্বলে। আর এই আগুন জ্বালিয়ে রাখতে দরকার কম্প্যাশন। নিজের প্রতি মায়া রাখতে হবে, সহনশীল হতে হবে। জীবনে এমন কিছু দিন আসবে যেদিন তুমি ক্লান্ত হবেই, হাল ছেড়ে দিতে মন চাইবে। আর ঠিক সেই সময় যদি তুমি নিজেকে দোষারোপ না করে একটু বোঝার চেষ্টা করো, তাহলে তুমি নিজেকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনতে পারবে। স্থায়ী শৃঙ্খলা মানে হলো এমন একটা সিস্টেম তৈরি করা যে সিস্টেম তোমার লক্ষ্যকে সাপোর্ট করবে, যে রুটিন তোমার এনার্জি নষ্ট করবে না বরং সংরক্ষণ করবেই। আর সবচেয়ে জরুরি বিষয়, তুমি শৃঙ্খলাকে নিজের পরিচয়ে পরিণত করবে। তুমি আর বলবে না যে আমি চেষ্টা করছি ডিসিপ্লিন হতেই, তুমি নিজেই বলবে আমি ডিসিপ্লিনড। যখন তুমি বুঝে ফেলবে যে শৃঙ্খলা হচ্ছে তোমার ক্যারেক্টারের অংশ, তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে। কারণ তখন তুমি চলবে স্থায়ী পরিচয় থেকেই, ক্ষণিকের আবেগ থেকে নয়। জীবন কখনো সোজা পথে চলে না, উঁচু নিচু চলবেই, কখনো জয় কখনো হার। তবে যদি তোমার দৃষ্টিভঙ্গি হয় দীর্ঘমেয়াদী, তাহলে তুমি ক্ষণিকের ব্যর্থতায় ভেঙে পড়বে না। একজন ম্যারাথন রানারের মতো ভাবো। তোমার কাজ দ্রুত দৌড়ানো না, বরং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া। প্রতিদিনের ছোট্ট অগ্রগতি, প্রতিদিনের সামান্য উন্নতি, এইভাবেই একসময় তৈরি হবে তোমার নিজস্ব লেগেসি। তাই মনে রেখো, শৃঙ্খলা কোনো গন্তব্য নয়, এটা একটা জীবনভর চলা যাত্রা। যদি তুমি এই যাত্রাকে স্বাগত জানাতে প্রস্তুত হও, তাহলে কোনো লক্ষ্য, কোনো স্বপ্ন, কোনো ভবিষ্যৎ তোমার কাছে দূরে নয়। কারণ যেদিন তুমি নিজেকে বলবে আমি ডিসিপ্লিনড হয়ে বাঁচতে চাই, সেদিন থেকেই শুরু হবে তোমার নতুন জীবন। এখন প্রশ্ন একটাই, তুমি এখন কি করবে? তুমি শুনলে কিভাবে সকালেই শুরু হয় ডিসিপ্লিন, কেন না বলতে শেখা জরুরি, কিভাবে বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে হয়। আর শৃঙ্খলা কেবল ক্ষণিকের ইচ্ছা না, এটা একটা আজীবনের অভ্যাস। কিন্তু বাস্তবতা হলো, তোমার জীবন কেবল এসব শুনে বদলাবে না। তোমার রুটিন, তোমার পরিচয়, তোমার রেজাল্ট সবকিছু বদলাবে শুধু একটা সিদ্ধান্তেই। তুমি কি শুধু অনুপ্রাণিত হতে চাও, নাকি অনুপ্রেরণার পর অ্যাকশনেও নামতে চাও? শৃঙ্খলা গ্ল্যামারাস না, এটা ইনস্টাগ্রামে চকচকে দেখায় না। এটা সেই শক্তি যা চোখে না পড়লেও ভেতরে ভেতরে জ্বলতে থাকে, ক্লান্তির সঙ্গে যুদ্ধ করে, মনোযোগের বিচ্যুতির সঙ্গে লড়াই করে, প্রতিটি হার মানার মুহূর্তে তোমায় আবার দাঁড় করায়। আর একদিন যখন সবাই তোমার সফলতা থেকে হাততালি দেবে, তুমি মুচকি হেসে মনে মনে বলবে, আমি করেছি সেই কাজগুলো যেগুলো কেউ করে না। তাই আমি এখন সেই জায়গায় যেখানে কেউ পৌঁছায় না। তাই শুরু শিখো না, এই বইটা জীবনের মতো করে বাঁচো। আজ থেকেই শুরু করো। নিজের প্রতি ছোট ছোট প্রতিশ্রুতি রাখো, মনোযোগহীনতা সরাও এবং নিজের জীবনের হাল ধরো। মনে রেখো, শৃঙ্খলা মানে জীবনকে নিয়ন্ত্রণ করা না, শৃঙ্খলা মানে জীবনকে নেতৃত্ব দেওয়া। যদি এই কথাগুলো তোমার ভেতর কিছু একটা নাড়া দিয়ে থাকে, তাহলে কমেন্টে লিখে ফেলো আই অ্যাম ডিসিপ্লিনড, যাতে তুমি নিজেকে পাবলিকলি কমিট করতে পারো। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এক্ষুনি করে ফেলো। কারণ এখানে শুধু মোটিভেশন নয়, পাওয়া যায় ট্রান্সফরমেশন। প্রতি সপ্তাহে আমি এমন কিছু বই, এমন আইডিয়া নিয়ে আসি যা তোমার চিন্তাধারা, অভ্যাস আর জীবনকে একটা নতুন পথে নিয়ে যেতে পারে। শেষ কথায় বলি, শৃঙ্খলা কোনো স্কিল না, এটা হচ্ছে তোমার পরিচয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই, নতুন এক বই, নতুন এক ভাবনা আর নতুন এক তুমি নিয়েই। ধন্যবাদ।